আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। এবার কে বিজয়ী হয়ে সরকার গঠন করবে, কিভাবে তারা দেশ পরিচালনা করবে, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। বিএনপি ও জামায়াতে ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সক্রিয় বড় দুটি রাজনৈতিক দল। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে গঠিত তরুণদের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দলীয় কার্যক্রম স্থগিত থাকায় এবং দলীয় প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ নেতা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা, কিছু সংখ্যক দেশে আত্মগোপন ও আটক থাকায় তারা নির্বাচনের বাইরে রয়েছেন। ফ্যাসিবাদের সহযোগী স্বৈরাচারী এরশাদের দল জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও তাদের অবস্থান খুবই নড়বড়ে। এরকম এক পরিস্থিতিতে নির্বাচনের মাত্র 40 দিন আগে বিএনপি ও জামায়াত এনসিপি জোটের দিকেই সব মানুষের দৃষ্টি। অন্যদিকে এবারের নির্বাচনে গণভোট একটি বাড়তি ইস্যু হিসেবে চিহ্নিত হয়েছে, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ এক ইস্যু। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের চেহারা কি হবে, গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্তকরণের প্রক্রিয়ার মাধ্যমে তা আরও এক ধাপ এগিয়ে যাবে। ৭১ পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের গণ অভ্যুত্থান কেবল একটি ক্ষমতার পরিবর্তনই ছিল না, বরং তা ছিল রাষ্ট্র সংস্কারের এক মহাপ্রাণ। সেই অভ্যুত্থানের পথ ধরে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধীনে ২০২৫ সালটি দাঁড়িয়েছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। বাংলাদেশ 2 নতুন বন্দোবস্ত, সংবিধান নতুন করে লেখা এবং বহুল প্রচারিত রাষ্ট্র সংস্কার বা সংস্কার নিয়ে বছর জুড়ে ছিল আলোচনা। সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনার মাধ্যমে ঐকমত্য কমিশনের মাধ্যমে মোটামুটি সমঝোতায় পৌঁছেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ মোট 30টি রাজনৈতিক দল। সংস্কার প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করে জুলাই সনদ স্বাক্ষর ও জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ জারির মধ্যে দিয়ে এখন এটা গণভোটে যাচ্ছে। যদিও স্বাক্ষরিত জুলাই সনদ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে কিছুটা ফারাক রয়েছে। ৩১ দফা সংস্কার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে ২০২৩ সালেই ঘোষণা করা হয়েছিল। বিএনপি ঘোষিত এই সংস্কার প্রস্তাবের মূল বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবে স্থান পেয়েছে। অনুসন্ধানে দেখা গেছে বিএনপির ৩১ দফার মূল ১৭ দফাই জুলাই সনদে রয়েছে। জুলাই সনদে অন্তর্ভুক্ত মূলত সাংবিধানিক ও কিছু অন্যান্য সংস্কার মিলে মোট ৪৮টি প্রস্তাব অন্তর্ভুক্ত আছে। এগুলো নিয়ে বিএনপির বড় দাগে কোনো আপত্তি না থাকলেও 9টি সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন প্রক্রিয়ায় বিএনপির আপত্তি থাকায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার র্যাঙ্ক চয়েস পদ্ধতি, সাংবিধানিক 5টি কমিটি পদে নিয়োগ প্রক্রিয়ায় কমিটি গঠন পদ্ধতিতে বিএনপির আপত্তি রয়েছে। জুলাই সনদ যেভাবে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরিত হয়েছিল, আদেশে তার কিছুটা ব্যত্যয় ঘটেছে। নোট অফ ডিসেন্টের একটি অংশ অন্তর্বর্তী সরকার গণভোটে পাঠিয়েছে। এখানেই বিএনপির মূল আপত্তি। সরকার জানিয়ে দিয়েছে মাত্র একটি প্রশ্নে 4টি বিষয়ের উপর গণভোট হবে। প্রশ্নটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন? 4টি বিষয় হলো: ১. নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ২. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। ৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
4 জুলাই সনদে বর্ণিত অন্যান্য রাজনৈতিক দলের প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানাবে। যতটুকু জানা গেছে 1 নম্বর প্রশ্নেই বিএনপির মূল আপত্তি, তবে 2 নম্বর প্রশ্ন তথা উচ্চকক্ষে পিআর নিয়েও বিএনপির আপত্তি জানিয়ে আসছে। গণভোটে হ্যাঁয়ের পক্ষে এনসিপি প্রচার চালাচ্ছে, জামাতও মোটামুটি হ্যাঁয়ের পক্ষেই রয়েছে। বিএনপি এখনো এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই সনদে শুধু সংস্কার প্রস্তাব নয়, পুরো জুলাই বিপ্লবটাই আছে। কোনো কারণে না জয়ী হলে এটা জুলাই বিপ্লবকে ম্লান করে দেবে। হয়তো একই দিনে অনুষ্ঠিত ভোটে যে দল জয়ী হবে তাদের কোনো সমস্যা হবে না, তবে জুলাই বিপ্লবের ফসল এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দেশে অরাজকতাও দেখা দিতে পারে। বিএনপি নিশ্চয়ই এটা চাইবে না। এখন পর্যন্ত যে ট্রেন্ড, তাতে নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে বিএনপির কি উচিত হবে এরকম একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় জয়ী হয়ে সরকার গঠন করা? অন্যদিকে গণভোটে হাঁ জয়ী হলে বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া কয়েকটি বিষয়ে বিএনপিকে তার অবস্থান পরিবর্তন করতে হবে। তবে এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য, যতই সনদ, গণভোট ও আদেশ থাকুক না কেন, সংবিধান অনুযায়ী সার্বভৌম সংসদে আলোচনার মাধ্যমে যেভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে সেটাই চূড়ান্ত। সংস্কার বাস্তবায়নে বিএনপি কমিটেড থাকলে এবং গণভোটে হাঁ জয়ী হলে বাস্তবায়ন প্রক্রিয়ার খুঁটিনাটি বিষয় তেমন কোনো জটিলতা সৃষ্টি করবেন বলে মনে হয় না, বরং না জয়ী হওয়ার চেয়ে সেটা শতগুণ ভালো হবে। দেশের মানুষ সংস্কারের পক্ষে, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে। এ অবস্থায় গণভোটে না ভোটের ক্যাম্পেইনের মতো আত্মঘাতী সিদ্ধান্তের দিকে কেউ যাবে না বলেই জনগণের প্রত্যাশা। আর যদি এরকম আত্মঘাতী সিদ্ধান্তের দিকে কেউ যায়, তবে এটা সংসদ নির্বাচনেও প্রভাব ফেলবে, তা চোখ বন্ধ করেই বলা যায়। একবার সংস্কারের পক্ষ বিপক্ষ আওয়াজ উঠে গেলে সুইং ভোট একদিকে চলে যেতে সময় লাগবে না। বাঙালিরা বড়ই আবেগপ্রবণ জাতি। শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হাদির মৃত্যুর পর জনগণের প্রতিক্রিয়া, সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় বাঁধ ভাঙা মানুষের ঢল আবেগপ্রবণ বাঙালির সর্বশেষ বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদী হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়নে বাংলাদেশের মানুষ যেমন দলমতের ঊর্ধ্বে উঠে 24-এর 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল, তেমনি গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় ঢাকার রাজপথে নেমেছিল স্মরণকালের মানবঢল, যার একটি ক্ষুদ্র অংশই ছিল বিএনপির কর্মী সমর্থক। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল বেশি। মনে রাখতে হবে, তারা জুলাই বিপ্লবের সমর্থক। তারা কিন্তু চায় সাংবিধানিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার, বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, প্রশাসনিক সংস্কার সহ নানা ধরনের সংস্কার। তারা ভারতীয় আধিপত্যবাদ সহ সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে। ধর্মীয় গোঁড়ামি নয়, কিন্তু তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। তারা বাংলাদেশপন্থী। এই পন্থীদের মনের ভাষা পাঠ করার ক্ষমতা আমাদের রাজনীতিবিদরা যত বেশি অর্জন করবেন, ভোটের মাঠে তারা তত বেশি লাভবান হবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিতে নানা মত ও পথের মানুষের সমন্বয় ঘটিয়েছিলেন। মশিউর রহমান জাদু মিয়ার মতো লোক যেমন বিএনপির জন্মলগ্নে জোটে ও দলে ভিড়েছিলেন, তেমনি শাহ আজিজুর রহমানও ছিলেন। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার হয়েও শাহ আজিজুর রহমানকে কেবল দলেই টেনে নেননি, তাকে প্রধানমন্ত্রী পর্যন্ত করেছিলেন। তিনি প্রতিনিয়তই বিভিন্ন পথ ও মতের লোককে বঙ্গভবনে ডেকে নিয়ে তাদের কথা শুনতেন, সিদ্ধান্ত নিতেন নিজের মতো করে। বেগম খালেদা জিয়াও বলতেন কম, শুনতেন বেশি। রাশেদ খান মেনন, ডক্টর কামাল হোসেন, এমনকি শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বক্তব্য ধৈর্য ধরে তিনি শুনেছেন প্রধানমন্ত্রীর টেবিলে বসে। আমার মতো তরুণ সাংবাদিকও প্রধানমন্ত্রীর বিট কাভারের সুবাদে বহুবার তার সঙ্গে সরাসরি কথা বলার ও পরামর্শ দেওয়ার সুযোগ হয়েছিল। 1995 সালের শেষ দিকে এরকম একটি দিনের কথা আমার খুব মনে পড়ে। বিট কাভার করেন এমন জনাদশেক সাংবাদিককে তিনি প্রধানমন্ত্রীর অফিস রুমে ডাকলেন। তখন মোজাম্মেল ভাই ছিলেন প্রেস সচিব আর আবদাল ভাই ছিলেন উপপ্রেস সচিব। বয়সে সর্বকনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে আমিও ছিলাম সেই দলে। এক পর্যায়ে ষষ্ঠ সংসদ নির্বাচন নিয়ে কথা উঠল। ম্যাডাম খালেদা জিয়া বললেন, সংবিধান অনুযায়ী শুধু নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হলে আমাকে গণভোটও করতে হবে। একটি ভোটই যেখানে কঠিন হয়ে পড়েছে ওদের আন্দোলনের কারণে, সেখানে দুটি ভোট করব কিভাবে?
সংবিধানে সংশোধনী আনার সময় দ্বিতীয় ভোটটি করা লাগবে না বলে সংশোধনীতে ঢুকিয়ে দিলে একটি সমাধান হতে পারে, এটা বলার সঙ্গে সঙ্গে বেগম জিয়া সেটি ক্যাচ করলেন। সঙ্গে সঙ্গে এডিসিকে ডেকে তার আইনজীবী প্যানেলকে আসতে বললেন। সেদিন সাংবাদিক দলের সঙ্গে প্রায় 2 ঘন্টা তিনি কথা বলেন এবং নানা পরামর্শ নেন। সেসব পরামর্শের বেশ কিছু তিনি বাস্তবায়নও করেছিলেন। আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন তখন তুঙ্গে, সঙ্গে জামাতও। খালেদা জিয়া বললেন, ওরা তো দল বেঁধে সংসদ থেকে পদত্যাগ করে চলে গেছে। বলেছিলাম ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করে দিতে সংসদে ফিরতে, কিন্তু তারা রাজি হয়নি, পদত্যাগ করেছে। এখন নির্বাচন করা ছাড়া বিকল্প নেই। সংবিধানে যদি তত্ত্বাবধায়ক অন্তর্ভুক্ত না করে যায় তবে তারা ক্ষমতায় গেলে সেটা আর রাখবে না। সেটা ষষ্ঠ সংসদ নির্বাচনের মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করেছিলেন খালেদা জিয়া। এর সুফল হিসেবে 2001 সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি আবার ক্ষমতায় আসতে পেরেছিলেন। তারেক রহমানকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মতো নানা মত পথের লোকের কথা শুনতে হবে যদি তিনি ভালো করতে চান। সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। আমার কথা হচ্ছে, প্রাথমিক পদক্ষেপগুলোতে মনে হচ্ছে তারেক রহমান হয়তো নতুন প্রেক্ষাপটে সেদিকে হাঁটবেন। এটা তার পথ চলাকে মসৃণ করবে এবং দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। দর্শক, আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীর লেখা উপসম্পাদকীয়টি আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।